আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে বইটা আছে, আহ, সেই বইয়ের লিজ ফিনান্সিং এর নিয়ম শিখব। আজকের ক্লাসে লিজ ফিনান্সিং এর বেসিক নিয়ে মোটামুটি আলোচনা করা হবে। আজকের ক্লাসটা করলে আপনি লিজ ফিনান্সিং এর ধরেন 90% বিষয় সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তাই সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন, মেনশন করবেন, যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায়। আমিও শেয়ার করে রাখছি যাতে আপনি পরবর্তীতে যখন ক্লাসটা দেখতে চাইবেন দেখতে পারবেন। ফার্স্টে এই সাবজেক্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা যে আছে এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দিই। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাতে প্রচুর পরিমাণ ফেল থাকে প্রতি বছর। এটার প্রধান কারণ হলো অঙ্ক মোটামুটি কমই আসে। থিওরিও আপনার 5-6টা অঙ্ক আসে সি পার্টের। থিওরি 2-3টা আসে অনেক সময়, কিন্তু থিওরি গুলো ইংরেজিতে লিখতে হয়। এই জন্য থিওরি লিখে বাঁচার কোনো উপায় থাকে না, অঙ্ক দিয়ে এই নাম্বার পেতে হবে। কিন্তু অঙ্কগুলো যেহেতু ফিনান্সের অঙ্কের মতো সূত্র নির্ভর, ভুল গেলে নাম্বার আসে না। এই জন্য প্রচুর পরিমাণ ফেল থাকে প্রতি বছর। কিন্তু এই সাবজেক্টে পাশ করা অনেক সহজ, কারণ অঙ্ক চ্যাপ্টারই আছে মোট 6টা। 6টা চ্যাপ্টার থেকে মিনিমাম 5টা কোয়েশ্চেন হয়। এর মাঝে 6টা চ্যাপ্টারের 3টা চ্যাপ্টার খুব ইজি। এই 4টা ইজি। প্রথম যে 4টা আছে, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসি এন্ড ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, এই 4টা চ্যাপ্টার যদি পড়েন তাহলে কনফার্ম ইনশাল্লাহ পাস করে ফেলবে। আর এ প্লাস বা ভালো রেজাল্ট করতে হলে এই লিজ ফিনান্সিং এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হয়। এর মাঝে লিজ ফিনান্সিংটা সবচেয়ে কঠিন, অনেক বড় অঙ্ক। মোটামুটি 8টা স্টেপ করতে হয় একটা অঙ্ক করার জন্য, এবং প্রশ্নপত্র থেকে কমপক্ষে 10টা জিনিস ফাইন্ড আউট করতে হবে। কঠিন হলো আমরা কেন করতেছি, 2টা কারণ। এক, আমরা ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে চাই, এই জন্য এই চ্যাপ্টারটা করতেছি। 2টা কারণ। 2 নম্বর কারণটা হলো এই চ্যাপ্টারটা পড়লে অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন খুব কঠিন হয়। যেমন এই চ্যাপ্টার থেকে, সহজ চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বেশ কঠিন হলো, কিন্তু লিজের প্রশ্নটা অনেক সহজ হয়ে গেল। তখন আপনারা লিজের কোয়েশ্চেনটা থেকে ভালো একটা নাম্বার আনতে পারবেন। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের তো এই চ্যাপ্টার করা বাধ্যতামূলক, কারণ 2টা বইয়ে 10-10 20 নাম্বারের কোয়েশ্চেন হয়, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ক্লাস শুরু করে দিলাম। ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো আপনার ক্লাসের ভিডিওটা একটু শেয়ার করবেন। ভর্তিযুক্ত যারা আছেন তারাও করবেন, যারা ভর্তি হন নাই তারাও করবেন, কারণ এই ক্লাসটা দেখে অনেকেই উপকৃত হবে ইনশাল্লাহ। কারণ অনেকে টিচার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় থাকে, নিয়মিত স্যারের কাছে অফলাইনে পড়তে পারে না। তারা কিন্তু বাসায় বসেই জুম ক্লাস ভিডিও দেখে দেখে পড়ার সুযোগ পাচ্ছে। প্রবলেম 1 নিয়ে আলোচনা করবো। লিজ ফিনান্সিং জিনিসটা একটু সংক্ষেপে আলোচনা করে দিই। লিজ হলো ভাড়া নেওয়ার মতো একটা কাজ। ভাড়া যে একটু অল্প সময়ের জন্য নেওয়া হয়, মাসে মাসে টাকা দিতে হয়। লিজেরটা একটু লম্বা সময়ের জন্য নেওয়া হয়, বছরে কিস্তি দিতে হয়। এটাই আর কি তফাৎ। এখন লিজ ফিনান্সিং এ আমরা এই জিনিসটা শিখবো যে ভাড়া নিয়ে সম্পদ ব্যবহার করা উচিত, নাকি কিনে সম্পদ ব্যবহার করা উচিত। আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বড় বড় যে কোম্পানিগুলো দেখবেন, ধরেন কোকা কোলা যারা সাপ্লাই দেয়, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ডিপো ডিস্ট্রিবিউটর, ওরা কি নিজেরা ট্রাক কিনে না। ট্রাক করে কি, মাসে 1 লাখ 2 লাখ টাকা ভাড়া দিয়ে ট্রাক মানুষের কাছ থেকে নিয়ে নেয়। ট্রাক কিনলে দেখা যাবে, একটা ট্রাক কিনতে ধরে নিই আমরা 40 লাখ টাকা লাগতে পারে, আর ভাড়া নিলে লাগতেছে মাত্র 1 লাখ। 40 লাখ টাকার বার্ষিক সুদে দিতে হয় হয়তো বা ধরে নেন
অনেক টাকা দিতে হবে। 40 লাখ টাকা যদি ব্যাংকে রাখে তাহলে তো একটা প্রফিট আসবে, সুদ আসবে না। ওই টাকা দিয়ে ইচ্ছা করলে ভাড়া দিয়েও সে চালাইতে পারে, 40 লাখ টাকা অন্য জায়গায় ব্যবসায় কাজে খাটাবে। আর এই অনেকে ভাবতে হয় যে না আমার ট্রাকটা তো ভাড়া নিলে থাকতেছে না, কিন্তু কিনলে তো থেকে যাচ্ছে, কিন্তু না, আসলে আপনার এই ট্রাকটাতে কিন্তু অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 10 বছর, 20 বছর, 30 বছর পরে আপনি এই ট্রাকটা আর ফেরত পাচ্ছেন না, নষ্ট হয়ে যায়। তাহলে সব মিলিয়ে ভাড়া নিলে লাভ হবে নাকি কিনে নিলে লাভ হবে, সেই বিষয়টা আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। প্রবলেম ওয়ান, a company needs to acquire a equipment that cost 3,35,220। বলছে একটা কোম্পানি তাদের একটা ইকুইপমেন্ট দরকার, অফিস সরঞ্জাম দরকার, দাম হলো 3,35,220 টাকা। তাহলে আমাকে এই অঙ্ক থেকে প্রথমে একটা জিনিস পাইলাম, কোম্পানির যে জিনিসটা ওটার কস্ট, যে জিনিসটা তার দরকার 3,35,220 টাকা খরচ করবে, সে যদি এটাকে কিনে, দ্য কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভস টু ফিনান্স দ্য ইকুইপমেন্ট। কোম্পানির কাছে দুইটা পদ্ধতি আছে এই জিনিসটা নেওয়ার। কোম্পানির কাছে এখন 1 টাকাও নেই, 1 টাকা খরচ করে এই জিনিসটা নিতে চাইছে না, ফ্রিতে নিতে যাচ্ছে। কেমনি জানেন? দেখেন, টু টেক লিজ ফ্রম আন্ডার লিজিং কোম্পানি ফর 5 ইয়ার, 5 বছরের জন্য আপনার ভাড়া নিবে সে। তাহলে আপনার কয় বছরের অঙ্ক? 5 বছরের। সময়টা বের করলাম আমরা প্রশ্ন থেকে। উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000 টাকা, ভাড়া দিবে বছর শেষে 1,20,000 টাকা। তাহলে এখন 1 টাকা লাগতেছে না, অ্যানুয়াল লিজ রেন্ট 1,20,000 টাকা সে ভাড়া দিয়ে দিবে। সম্পদ তার হয়ে গেল 1,20,000 টাকা দিয়ে। পরে ব্যবহার ট্যাবহার করে 1 বছর ইউজ করে যে টাকা আয় হবে ওখান থেকে 1,20,000 দিয়ে দিবে। টু বি পেইড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষে 1,20,000 টাকা ভাড়া দিবে। ধরেন সে ট্রাকটাই নিছে, ট্রাকটা 1 বছর চালায় যে লাভটা হলো এখান থেকে 1,20,000 দিয়ে দিল ভাড়া, ঝামেলা শেষ, 1 টাকা খরচ হচ্ছে না। এটা একটা পথ। 2 নাম্বার পথ, টু টেক লোন ফ্রম জনতা ব্যাংক, ব্যাংক থেকে লোন নিয়ে নিবে 15% ইন্টারেস্ট, 15% সুদে। 4 নাম্বার তথ্য পাইলাম, সুদের হার 15%। 15% সুদে সে আপনার ঋণ নিল। ধরেন এই টাকাটা 3 লাখ সামথিং ঋণ নিয়ে নিল ব্যাংক থেকে, 15% সুদে 1 টাকা নিজের পকেট থেকে দিতে হইলো না। রিপেবল অ্যানুয়ালি এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য 5 ইয়ার ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। 5 বছরের জন্য সে ঋণ নিয়ে নিল, 5 বছর সে ঋণের কিস্তি দিয়ে দিয়ে যাবে বছর শেষে। মেশিন দিয়ে সে ইকুইপমেন্ট বা ট্রাক চালায় সে আয় করলো, সেই আয়ের টাকাগুলো বছর শেষে একটা কিস্তি দিয়ে দিল। কয় টাকা কিস্তি দিল এটা বলে নাই তারা, তাহলে আমার বের করতে হবে আর কি। দ্য ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস, এটার অবচয় হবে, প্রতি বছর এটার অবচয় হবে সরলরৈখিক পদ্ধতিতে। কর্পোরেট ট্যাক্স রেট 40%, সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। অনেক কথাবার্তা পড়লাম আমরা, এই অঙ্ক করার জন্যই সব কথাবার্তা আপনাকে প্রতিবারই পড়তে হবে। হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, এই দুইটা অফারের মধ্যে কোম্পানি কোনটা নিবে। আপনাকে এই তথ্যগুলো পড়ে 5 থেকে 10টা ইনফরমেশন খুঁজে বের করতে হবে এবং খাতায় লিখে ফেলবেন, যাতে এই প্রশ্নটা আর কখনো আমার পড়তে না হয়। আগেই বলে রাখি, এই ক্লাস করার জন্য কমপক্ষে 30 থেকে 40 মিনিট ধৈর্য সহকারে বসে থাকতে হবে। এমনিতে আমার ক্লাসগুলো 15 থেকে 30 মিনিটের মাঝে বড় থেকে বড় অঙ্ক করায় ফেলাই, কিন্তু এই লিজের অঙ্ক করতে গেলে 40-45 মিনিটও লাগে। অনেক ধৈর্য সহকারে অঙ্ক করা করতে হয়, অনেক বড় অঙ্ক যেহেতু। এখন এই 5টা তথ্য পাইছি, আবার বলি কি কি তথ্য। 1, 3,35,220 টাকা দামের একটা জিনিস দরকার আমার, সেটা ধরেন ইকুইপমেন্ট, ট্রাক, বাস, যাই মনে করেন। 5 বছরের জন্য দরকার আমার, এবং এটা বলতেছে কিস্তি দিতে হবে 1,20,000 টাকা। যদি ভাড়া নেন, অ্যানুয়াল লিজ রেন্ট, ভাড়া নিলে 1,20,000 দিতে হবে। আর যদি সুদে টাকা নেন, 15% সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, ঋণ নিয়েও এই জিনিসটা পাওয়া যাবে।
সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। এখন এই পাঁচটা তথ্য দেওয়া আছে, আমাকে বলছে কোন অপশনে যাওয়া উচিত। এই অপশনগুলো খোঁজার জন্য আমাকে 8টা স্টেপ ফলো করতে হবে। এখানে 10টার মতো তথ্য সংগ্রহ, আরো 5টা তথ্য বের করে আনতে হবে, এই নিয়ে অঙ্কটা করতে পারবে। প্রথম কাজ আমাকে করতে হবে যেটা, সেটা হলো ভাড়া কত দিব, আমি যে ঋণ কিস্তি কত দিব। আমরা ফার্স্টে করতেছি লোন অপশন। লোন অপশন, লোন অপশনের মাধ্যমে আমি দেখবো কয় টাকা খরচ হয়। প্রথমে আমি 1 নাম্বার কাজ, আমি যে 15% সুদে এই টাকাটা নিচ্ছি, আমাকে ভাড়া কত টাকা, প্রতি বছর কিস্তি কত দিতে হবে। ব্যাংক তো আর ফ্রিতে দিবে না, কিস্তি দিতে হবে। অ্যানুয়াল লোন পেমেন্ট কত করতে হবে, এটা জানার জন্য একটা সূত্র আছে। অ্যানুয়াল লোন পেমেন্ট জানার সূত্র, অ্যানুয়াল লোন পেমেন্ট জানতে চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন। সম্পদের দাম গুণ সুদের হার, 1 - 1 1 1 i⁻n, এই সূত্র ব্যবহার করতে পারেন। এই সূত্র কিভাবে ক্রিয়েট হয়েছে, ছোট ক্লাসে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র শিখে আসছিলেন। অ্যানুয়াল লিজ রেন্ট, অ্যানুয়াল লোন পেমেন্ট, 1 - 1 1 1 1 2 i⁻n, এই সূত্র থেকে এটা সৃষ্টি। যে কোনো এক সূত্র দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো পিভি এর জায়গায় সম্পদের দাম, কস্ট। এখন মানগুলো আমি বসাচ্ছি এখানে, যেহেতু আমার কস্ট দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে 15%। এই যে 15% মানে 0.15। সময় আমার দেওয়া আছে 5 বছর। এখন আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে, শিখে বের করতে হবে কত টাকা আসে। একজন অলরেডি বের করে ফেলছে। কারণ এই দুটা গুণ করবেন, গুণ করলে যে টাকাটা আসে লিখবেন। যেমন এই দুটা গুণ করলে আসে 50,283 টাকা। এবং আপনাকে ধরেন এই যে এটাকে ভাগ 1 + 0.15 পাওয়ার 5 দিলে এটার মান আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর বলে দিবে এটার মান এরকম। পরে এখান থেকে এটা বাদ দিব, এটাকে ভাগ করব, দেখবেন 1 লাখ টাকা চলে আসতেছে। তা আমরা প্রথম ওয়ার্কিং এর মাধ্যমে, একটু মনে রাখবেন 8টা ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং এর মাধ্যমে আমি এই জিনিসটা পাইলাম, ওয়ার্কিং 1 এর মাধ্যমে এই জিনিসটা পাইলাম। এক কিস্তি দিতে হবে 1 লাখ টাকা আপনাকে। 8টা স্টেপ যদি করেন, আমি আবার দেখাই দিই। যে কোনো লিজের অঙ্ক আসলো, পৃথিবীর সবচেয়ে কঠিন লিজের অঙ্ক আসলেও আপনাকে এই যে স্টেপ গুলো আমি বলে দিচ্ছি, লিজের অঙ্ক করার জন্য এই 8টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। যে প্রথম স্টেপ আমার শেষ হলো মাত্র, সূত্র দেওয়া আছে। এরপর আমাকে অপচয় বের করতে হবে, ডিপ্রিসিয়েশন। কত টাকা অপচয় হয় সেটা আমাকে জানতে হবে। এটা মুছে ফেলতেছি। অপচয় বের করার সূত্র আপনাকে শিখে নিতে হবে। ওয়ার্কিং 2 এর মাধ্যমে অবশ্যই বের করতেছি, ডিপ্রিসিয়েশন, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। প্রশ্নে এই শব্দটা সেলভেজ ভ্যালু জিনিসটা নাই, এটাও একটা তথ্য প্রশ্নে দেওয়া থাকতে পারে। সেলভেজ ভ্যালু মানে এই ট্রাক বা বাস বা যে জিনিসটা কিনতেছি, এটা একদিন না একদিন নষ্ট হবে, 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে। তখন যদি ভাঙ্গারি দোকানে বিক্রি করি কয় টাকা পাওয়া যাবে, এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে। প্রশ্নে দেওয়া না থাকলে শূন্য। 5 বছর সময়, লাইফ 5 বছর। তাহলে অবচয় আসতেছে 67,400। যারা করতেছেন অসংখ্য ধন্যবাদ। ক্যালকুলেটর নিয়ে যারা বসছেন তারা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। 2 নাম্বার স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ আমাদের, 3 নাম্বার ওয়ার্কিং। 3 নাম্বার ওয়ার্কিং এ আমাকে ডিএফ বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর। অর্থাৎ 15% তো সুদ ঠিক আছে, কিন্তু আপনাকে সরকার সুবিধা দিছে যে আপনি যদি সুদের আর কি ঋণ নেন,
তাহলে ট্যাক্স মাফ করবে। তাহলে এটা সূত্র আছে, ডিএফ বের করার সূত্র আছে। আয়ের মান 15% মানে 0.15, ট্যাক্স রেট 40% মানে 0.40। আপনার ডিএফ এর মান চলে আসলো 0.09। অর্থাৎ আমাকে 9 নাম্বার অপশনে আমরা ডিএফ এর মান খুঁজে বের করলাম। তিনটা ওয়ার্কিং, একটা 1 নাম্বার ওয়ার্কিং, 2 নাম্বার ওয়ার্কিং, 3 নাম্বার ওয়ার্কিং, এটা বের করলাম। 10টা জিনিস সাধারণত থাকে এর মাঝে, তো এটা আমাদের কাজের না, এটা দেওয়া নাই। আর একটা এমসি নামে একটা জিনিস থাকে, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো। 10টার মতো তথ্য আমার প্রয়োজন হয়। তিনটা ওয়ার্কিং শেষ। আজকের অঙ্কের জন্য 8টা হইলে যথেষ্ট, কারণ এটা নাই সেলফেস ভ্যালু। তিনটা স্টেপ শেষ। 4, আমাকে সুদের পরিমাণ জানতে হবে, যে আমি যে ঋণ নিচ্ছি কত টাকা সুদ দিব। সুদের পরিমাণ জানার জন্য আপনাকে একটা ঘর করে নিতে হবে। ঘরের মাঝে ফার্স্টে ইয়ার, পরে হলো বিগিনিং ব্যালেন্স, পরে লিখতে হবে ইন্টারেস্ট, অ্যানুয়াল লোন পেমেন্ট, পরে লিখতে হবে ইন্টারেস্ট, এরপর লিখতে হবে প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। 5 বছরের অঙ্ক। এই যে 5 বছর অঙ্ক, আপনি প্রথমে 3,35,220 টাকা ঋণ করছেন ব্যাংক থেকে। প্রতি বছর কিস্তি দিবেন 1 লাখ বলে দিছেন। 5 বছরে 5 লাখ টাকা কিস্তি দিবেন। ইন্টারেস্ট সুদ, এটা ঘর নাম্বার 1, এটা ঘর নাম্বার 2, এটা ঘর নাম্বার 3, এটা ঘর নাম্বার 4। 2 নাম্বার ঘরের উপর সুদের হার 15%। 15% সুদ দিতে হবে। 50,283 টাকা। প্রিন্সিপাল পেমেন্ট, দেখেন এই টাকা ঋণ নিছেন, 1 লাখ টাকা কিস্তি দিচ্ছেন, এর মধ্যে 50,000 টাকা হলো সুদ। বাকি টাকাটা তার মানে আসল, এইটা থেকে এটা বাদ। 49,717। বছর শেষে এই টাকার মাঝে এই টাকাটা আপনি আসল যদি পরিশোধ করেন, বছর শেষে ওই ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছে এই টাকাটা পাবে। এটা আবার সামনে নিয়ে আসবো। এটার উপর 15% সুদ ধরবো, এটা থেকে বাদ দিব। এইটা থেকে এটাকে বাদ দিলে 6 নাম্বার ঘর মানে 2 থেকে 5 বাদ। যদি বুঝে থাকেন একটু কষ্ট করবেন সবাই, ওকে লিখবেন। না বুঝলে প্রশ্ন করতে পারেন, স্যারটা বুঝি নাই আমার বুঝাই দেন। এবার চক্র আকারে চলতে থাকবে, এটা আবার এখানে আসবে ফেরত। এই টাকার উপর সুদ ধরতে হবে, এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখতে হবে, এখান থেকে এটা বাদ দিয়ে এটা লিখতে হবে। এভাবে চক্র আকারে প্রতি বছর চলবে। বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই, আমি আবার বুঝাবো। আমি এখন, যেহেতু আপনারা অনেকে বুঝে গেছেন, আমি দ্রুত উত্তরগুলো লিখে দিতেছি, আপনারা উঠে ফেলুন। আপনারা ধাপে ধাপেই করবেন। চক্র আকারে চলতেই থাকবে। চক্র আকারে চলতে 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 এক সময় আপনার কাছে ব্যাংক কর্তৃপক্ষ 1 টাকাও ঋণ পাবে না, সব ঋণ পরিশোধ হয়ে যাবে। এখানে জিরো হয়ে যাবে, জিরো। কিন্তু আপনি অঙ্ক করে যাবেন, দেখবেন এখানে জিরো হয় না, তার মানে অঙ্ক মিলতেছে না, বিরাট বিপদ। সেক্ষেত্রে যখন অঙ্ক মিলবে না, তখন ফাঁকিবাজি বুদ্ধি ব্যবহার করবো। বুদ্ধিটা হলো এই ঘরটা বের করার বুদ্ধি। 4 নাম্বার ঘর অঙ্ক যদি না মিলে, এখানে জিরো যদি না হয়, 3 - 2
3 নাম্বার ঘরের টাকা থেকে 2 নাম্বার ঘরের টাকা বাদ দিব, বাদ দিয়ে সুদের পরিমাণ নির্ণয় করব। সুদের পরিমাণ নির্ণয় হলো 2 নাম্বার ঘরের উপর পার্সেন্টেজ দিয়ে করতে হবে। কিন্তু শেষ বছরে 1 টাকা 2 টাকা 10 টাকার জন্য মিলবে না অঙ্কটা, দেখবেন। এই জন্য শেষ বছর যেদিন আপনার ব্যবসা শেষ, 5 বছরের অঙ্ক 5 বছর পঞ্চম বছরে গিয়ে, বা 4 বছরের অঙ্ক যত বছরের অঙ্ক হলো, শেষ বছরে এই ঘরটা 4 নাম্বার ঘর বের করার নিয়ম এটা, মুখস্থ করে নেন। আমার অঙ্ক মিলে গেছে, 0 হয়েছে, শেষ। আমরা 4টা স্টেপ করে ফেলছি, আরেকটা স্টেপ করলে লোনের বাবদ কয় টাকা যাচ্ছে আমার এটা জেনে যাব। আর মাত্র একটা স্টেপ দরকার, ওই একটা স্টেপ করতে পারলে আমার লোন বাবদ কত যাচ্ছে আমি জেনে যাব। ইন্টারেস্টটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, আমরা চলে যাচ্ছি লোন অপশনে। লোন অপশনের লাস্ট স্টেপ, সর্বশেষ স্টেপে আমাদের যা করতে হবে। লোন অপশনের শেষ স্টেপ আমার, লোনের ফাইনাল স্টেপে আমরা টিপিভি বের করবো। পিভি বা টিপিভি, আমি এখানে ইনভেস্ট করার পর প্রেজেন্ট ভ্যালু কত, পিভি বা টিপিভি বের করবো। ফার্স্টে ইয়ার লিখবো, 5 বছর, 5 বার কিস্তি। সুদ কোথা থেকে পেলাম? ওয়ার্কিং নাম্বার 4 থেকে এই ঘরটা পাইছি, এটা এখান থেকে। আর এটা কোথায় পেলাম? ওয়ার্কিং নাম্বার 1 থেকে এটা পাইছি, 4 থেকে এটা পাইছি। এখন এরপরে আপনাকে লিখতে হবে ডিপ্রিসিয়েশন, ওয়ার্কিং নাম্বার 2 থেকে পাইছি এটা, এই যে এটা। 1 2 3 4 5, টোটাল কস্ট 3 + 4। আপনার এগুলা হইতেছে সুদ দিতে হইতেছে, আর অপচয় হইতেছে এই টাকাটা। এই দুটো যোগ করে টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা আমি জেনে নেবো। যোগ করে এখানে লিখে ফেলতেছি। ট্যাক্স এই, এই টাকা খরচের উপর সরকার, যে কোনো খরচের উপর সরকার ট্যাক্স মাফ করে। তাহলে ট্যাক্স দিতে হয় না, এক্সপেন্সের উপর ট্যাক্স দিতে হয় না, 40% ট্যাক্স, অর্থাৎ 5 নাম্বার ঘরের উপর 40% ধরে এখানে লিখতে হবে, সোজা কথা। এই ট্যাক্স মাফ করলে আপনার 1 লাখ টাকা দেওয়ার কথা, ট্যাক্স মাফ করেছে 46,000 সামথিং, তাহলে আপনার নগদ যাচ্ছে নেট ক্যাশ ফ্লো, এটা থেকে এটা বাদ, 2 - 6, 2 - 6, 1 লাখ থেকে এটা বাদ। প্রেজেন্ট ভ্যালু পিভি, ডিএফ, আর এরপর 8 নাম্বার ডিসকাউন্ট ফ্যাক্টর। 8 নাম্বার ঘরের একটা সূত্র আছে, যারা ছোট ক্লাসে টাইম ভ্যালু অফ মানির অঙ্ক ভালো করে করে আসছেন তারা এগুলো করতে আপনাদের জন্য সুবিধা হবে। ডিএফ বের করার জন্য ওয়ান, ডিএফ এর রেট কিন্তু আমরা বের করছি একটা, 0.09। 1 ভাগ ফার্স্ট পেপার ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.09 পাওয়ার 1। সাইন্টিফিক ক্যালকুলেটার আমি যেভাবে বলছি এভাবে উঠাবেন। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.09 হলো এই যে
এই যে ডিএফ যে বের করছিলাম আমরা, এটা ওয়ার্কিং নাম্বার 3 থেকে যেটা বের করছি, ওইটা লিখবো। 9 লিখে ব্যাকেট শেষ করে পাওয়ার 1 দিব। 1 নাম্বার বছরের এই সংখ্যাটা বেরিয়ে আসবে। 1 নাম্বার বছরের এই সংখ্যাটা আসবে 917। এখানে একের জায়গায় যদি 2 লিখি সাইন্টিফিক ক্যালকুলেটরে, তাহলে বেরিয়ে আসবে 842। 3 লিখলে 772, 708, 650। কমপক্ষে আপনি 3টা ঘর লিখবেন, 4টা লিখলে আরো ভালো। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ কত যাচ্ছে আমার, এই দুটা গুণ করবো, এখানে চলে আসবে। অর্থাৎ 9 = 7 × 8। বুঝতে পারলে একটু কষ্ট করে লিখেন, ওকে। আর না বুঝলে বলেন, স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব। টোটাল তাহলে কত গেল আমার পকেট থেকে? টোটাল আমি লোন নিলে আমার টোটাল 2,30,000 টাকা যাবে। 5টা স্টেপ, প্রশ্ন যতই কঠিন আসুক না কেন, এই 5টা স্টেপ আপনাকে ফলো করলে লোন অপশন শেষ। লোন অপশন নিলে 2,30,867 টাকা খরচ হবে। এটা হলো লোন অপশনের কাহিনী, শেষ হলো। এখন আমরা লিজে চলে যাচ্ছি। এখন যদি আমি লিজ নিই তাহলে কি হবে? লিজের জন্য 3টা অপশন করতে হবে। লিজ নিলে 3টা কাজ করতে হবে। ছয় 6 নাম্বার, অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া আছে, গিভেন। 7 নাম্বার, ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর, লিজের জন্য আলাদা ডিএফ বের করে নিতে হবে। লিজের ডিএফটা বের করার জন্য যে সূত্রটা, ছোট সূত্র, সুদের হার এই যে এন, সময় হলো 5 বছর। এভাবে লিজের ডিএফ বের করে নিতে হবে আমাকে। লিজের ডিএফ আসতেছে 3.8897। 7টা স্টেপ শেষ, লাস্ট স্টেপ। এটা করতে হলে 10 নম্বর পেয়ে যাবো আমরা, ইনশাল্লাহ। পিবি বের করবো, লিজের পিবি। 1 থেকে 5 বছর ভাড়া দিতে হবে, অ্যানুয়াল লিজ রেন্ট ভাড়া দিতে হবে আমাকে 1,20,000 টাকা করে। ট্যাক্স সেভ, 3 নাম্বার ঘর করার জন্য আমাকে যেটা করতে হবে, 2 নাম্বার ঘরের উপর ট্যাক্স রেট গুণ করতে হবে। এটার উপর ট্যাক্স রেট গুণ করতে হবে। ডিএফ 4 নাম্বার ঘর, ডিএফটা ওয়ার্কিং এর মাধ্যমে, 7 নাম্বার ওয়ার্কিং এর মাধ্যমে আমরা করে নিয়ে আসছি। পিভি, টোটাল পিভি, ও একটা ঘর কম কম করছে, এনসিএফ। এটা থেকে বাদ দিব, ট্যাক্স বাদ দেওয়ার পর আমার খরচ হচ্ছে এটা। 5 নাম্বার ঘরের ডিএফ, ডিএফ হলো, আমরা করে করে রাখছি আগে থেকে। লাস্ট 6 নাম্বার পিভি, এই 2টা ঘরের গুণফল, শেষ। লিজ নিলে আমার 1 লক্ষ, ভাড়া নিলে 2,80,000 টাকা লাগতেছে। আর আমি যদি ঋণ নিয়ে কিনি তাহলে আমার লাগতেছে 2,30,867 টাকা। কারণ আপনাদের কাছে কোয়েশ্চান, আপনি কোন ভাবে কিনবেন, লোনের মাধ্যমে কিনবেন না লিজের মাধ্যমে? লোন নিলে 2,30,000 টাকা লাগে, লিজ নিলে 2,80,000 টাকা লাগে। কোন অপশনটা যাবেন বলেন?
কমেন্টে লেখেন লোন না লিজ। তাড়াতাড়ি বলেন। সবাই লোন লিখতেছে, তার মানে কমটাতেই আমার দিতে হবে। সবাই কম খুঁজে, কম খরচে কিভাবে জিনিস পাওয়া যায় সেটাই তো খুঁজে। শেষ। অনেক লম্বা সময় আপনারা আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যারা ভর্তি স্টুডেন্ট আছেন তারা তাদের বন্ধুদের বলবেন যে এখানে ফ্রি ভিডিও, ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন এগুলো দেখো, বিগত সালে কিভাবে কমন পড়ছে। যদি ভালো লাগে বুঝো তাহলে অ্যাডমিশন নিবা। আর যারা ফ্রি দেখেন তারা, যেহেতু এখন প্রশ্ন খুব কঠিন হয়, ফ্রি ক্লাসগুলো বেশি একটা কার্যকর না। এ টু জেড শিখতে হলে পেড কোর্স করা উচিত। হ্যাঁ। আপনারা আরো কয়েকটা ক্লাস দেখে যদি ভালো লাগে এডমিশন নিয়ে নিতে পারেন। কারণ এখানে বাসায় বসে ভিডিও দেখে করা যাচ্ছে, জুম ক্লাসও করা যাচ্ছে, কথা বলাও যাচ্ছে। আর এই ক্লাসের ভিডিও দেখার পর পরবর্তীতে যদি প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আপনারা করতে পারবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।